ক্লাস 11-এর সান্দ্রতা ও পৃষ্ঠটান চ্যাপ্টারের আজ আমাদের লেকচার নাম্বার 2। আজকে আমরা সান্দ্রতার আন্ডারে একটা ইম্পর্টেন্ট থিওরি পড়ব, সেটা হচ্ছে স্টোকস ল। তাকে আমরা কি বলি? স্টোকসের সূত্র। যে অ্যাকচুয়ালি যে এই স্টোকের সূত্র কিভাবে আসছে না আসছে বা কেনই বা আসছে, কিভাবে কাজ করছে, তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা জানব। তাহলে সম্পূর্ণ যদি ক্লাসটি দেখো তাহলে তোমরা সম্পূর্ণ স্টোকস ল এবং আমাদের নেক্সট যে থিওরি হবে এর পরের ক্লাসে যে প্রান্তীয় বেগ, এই প্রান্তীয় বেগ সম্পূর্ণ কিন্তু এই স্টোকস ল এর উপরে দাঁড়িয়ে আছে। এই স্টোকস ল যদি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে তোমাদের নেক্সট ক্লাস তুমি ইজিলি বুঝতে পারবে। তাহলে এবং এই আজকের লেকচার নাম্বার 2 করার আগে তোমাদেরকে অবশ্যই লেকচার নাম্বার 1 পড়তে হবে বা ক্লাসটি দেখতে হবে। কেন? কারণ লেকচার নাম্বার 1-এ আমি তোমাদের সান্দ্রতা সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছি যে অ্যাকচুয়ালি আসঞ্জন বল কি, সংশক্তি বল কি, এবং সঙ্গে সান্দ্রতা কি বা অ্যাকচুয়ালি সান্দ্রতা কিভাবে কাজ করছে বা এই সান্দ্র বল কিভাবে আসছে, সান্দ্রাঙ্ক কি, এর একক মাত্রা এর আগের ক্লাসে আলোচনা করেছি। এবং সব থেকে মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সান্দ্রতা, যে ভিসকোসিটি, যে অ্যাকচুয়ালি ভিসকোসিটি জিনিসটা কি, এই ফিলিংসটা তোমাদের আসবে তুমি যদি লেকচার নাম্বার 1 যদি সম্পূর্ণ দেখো। তাহলে লেকচার নাম্বার 1 যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের সান্দ্রতা বা ভিসকোসিটি সম্বন্ধে টোটাল ফিলিংস চলে আসবে। এবং ওই ক্লাসের সঙ্গে আজকের ক্লাস হচ্ছে রিলেটেড, সেজন্য অবশ্যই তোমরা প্রথম ক্লাস দেখার পরে এই দ্বিতীয় ক্লাস দেখবে, তাহলে তোমরা 100% বুঝতে পারবে এবং 100% কনসেপ্ট ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি যে আজ আমরা পড়ব স্টোকসের সূত্র, যে স্টোকসের ল বলা হয়। যে অ্যাকচুয়ালি এই স্টোকসের ল পড়ার আগে আমি তোমাদের আগে জিনিস বলে দিই, সেটা যে তোমরা জানো যে সান্দ্রতা বলতে বোঝায় তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বা তরলের অভ্যন্তরীণ বাধা বল বা তরলের অভ্যন্তরীণ অলসতা, তাই তো? যে সান্দ্রতা কি এবং সান্দ্র বল কি তোমরা অলরেডি জানো। তাহলে এবার তুমি দুটো জিনিস মানে কঠিন এবং তরলের মধ্যে, মানে কঠিন এবং তরলের মধ্যে সান্দ্রতা তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। যে অ্যাকচুয়ালি কঠিন এবং তরলের মধ্যে সান্দ্রতা মানে কি, যে তরল কঠিনের সঙ্গে যদি লেগে থাকে, অ্যাকচুয়ালি তরল আর তরল যদি কন্ট্যাক্টে থাকে, তরল এবং তরল যে দুটাই লিকুইড যদি কন্ট্যাক্টে থাকে, তবে এর আগের দিন মানে এর আগের ক্লাস তোমরা পড়েছো যে দুটি তরল যদি কন্ট্যাক্টে থাকে তবে সান্দ্র বল কত হয়? তবে সান্দ্র বল হয় যে F equals to eta into A into dV by dy, তাই তো? এটা হয় কখন? এটা হয় তরল ও তরল এরা কন্ট্যাক্টে আছে, মানে এরা স্পর্শ করে আছে। কিন্তু এবার তরল এবং তরল যদি কন্ট্যাক্টে থাকে তবে এই তরলের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বলের মান কত হয়? ইটা ইনটু এ ইনটু ডিভি বাই ডিওয়াই। যেক্ষেত্রে ইটা বলতে কি বোঝায়? তরলের সান্দ্রতাঙ্ক, যেটা মাধ্যমের মানে তরলের উপর নির্ভর করে। এ মানে তরলের উপরের যে পৃষ্ঠতল, যে আছে পৃষ্ঠতল, যে উপরের সারফেস তার ক্ষেত্রফল। আর ডিভি বাই ডিওয়াই বলতে বোঝায় ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যাকে বলে গতিবেগের নতিমাত্রা বা স্লোপ। ক্লিয়ার? তাহলে তরল এবং তরলের সান্দ্রতা তুমি এর আগের দিন দেখেছো এবং ব্যাখ্যা দিয়েছি টোটালটাই। এবার আবার এই কঠিন এবং তরল, এবার কি বললাম? কঠিন এবং তরল, যে এবার এই কঠিন তল এবং তরল যদি কন্ট্যাক্টে থাকে, যদি সংস্পর্শে থাকে, তবে সান্দ্র বল হয় দুই ধরনের। কি বললাম? যে কঠিন এবং তরল এর সান্দ্রতা বা এর সান্দ্রতা আমরা ব্যাখ্যা করতে পারি দুই ভাবে। এক নাম্বার কি, যে এক নাম্বার আমরা বলতে পারি যে এরকম ব্যাপারটা যে তরলের
উপরিতলে, তরলের উপরিতলে কঠিন তল রয়েছে। যেমন এর উদাহরণ হচ্ছে নৌকা, এর হচ্ছে নৌকা, এটা হচ্ছে উদাহরণ। যে অ্যাকচুয়ালি তরল এবং তরলের মধ্যে যে সান্দ্রতা কাজ করে সেটা আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি, এবং সেক্ষেত্রে সান্দ্র বলের মান কত হয়, ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এবার যদি কঠিন এবং তরলের মধ্যে এই কঠিন তলের উপর যদি তরল তল থাকে, বা ওই তরল তলের উপর যদি কঠিন তল যদি একটা ফোর্সে বা একটা গতিবেগ নিয়ে যদি মুভ করে, তাই তো? যে তোমরা এর আগের ক্লাসে কি দেখেছো, যে নদী আছে, ওই নদীর উপর শুধু জল ফ্লো করছে, তাহলে তরল এবং তরল, তাহলে কি কোনো কঠিন বস্তু নাই, কোনো কঠিন চলছে না, শুধু কি শুধু জল ফ্লো হচ্ছে, শুধু নদী ফ্লো হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, মানে তরল এবং তরল। তাহলে তরল এবং তরলের সান্দ্রতা ব্যাখ্যা দিয়েছি এর আগের দিন, এবং এক্ষেত্রে সান্দ্র বল কত হয়, ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এবার কঠিন এবং তরল, মানে এবার তরলের উপরিপৃষ্ঠে এবার একটা কঠিন তল মুভ করছে। যেমন তরলের উপরিতলে কঠিন তল রয়েছে, বা তরলের উপরিতলে কঠিন তল যাচ্ছে। যেমন এই নদীর উপর যদি বলি একটা নৌকো যাচ্ছে বা একটা স্টিমার যাচ্ছে, তবে সেক্ষেত্রে যে তরলের সান্দ্রতা হবে বা সেক্ষেত্রে সান্দ্র বল কি হবে সেটা আমরা জানবো। এবং যদি বলা হয় এবার তরলের অভ্যন্তরে, এবার তরলের অভ্যন্তরে, তরলের অভ্যন্তরে, তরলের অভ্যন্তরে কঠিন তল, তাই তো? তাহলে এটা কি হবে উদাহরণ, এটা হবে সাবমেরিন, তাই তো? এটা হবে কি হবে, এটা হবে সাবমেরিন, এটা হবে উদাহরণ হচ্ছে সাবমেরিন, এটা হচ্ছে তার উদাহরণ, উদাহরণ, তাই তো? যে অ্যাকচুয়ালি যে এবার আজকে আমাদের মেন বিষয় কি, যে তরল এবং কঠিন কন্ট্যাক্টে আছে, তাহলে সেক্ষেত্রে সান্দ্রতা বা সান্দ্র বল কত। যে তাহলে কঠিন এবং তরলের যে সান্দ্রতা তাকে আমরা ভাগ করতে দুটো হবে, যে একটা তরলের উপরিতলে কঠিন তল চলছে যেমন নৌকা বা স্টিমার, আবার তরলের অভ্যন্তরে কোনো কঠিন তল চলছে যেমন সাবমেরিন। তাহলে আমাকে দুটো জানতে হবে কঠিন এবং তরলের কন্ট্যাক্টের ক্ষেত্রে। তাহলে এট ফার্স্ট আগে আমরা কি ব্যাখ্যা করব, আগে আমরা ব্যাখ্যা করব যে তরলের উপরিতলে কঠিন তল, এবং তার আগে তোমাকে এটা মনে রাখতে হবে যে তরল এবং তরলের ক্ষেত্রে সান্দ্র বল হয় ইটা ইনটু এ ইনটু ডিভি বাই ডিওয়াই। ক্লিয়ার? তাহলে এট ফার্স্ট আমরা কি জানবো, যে তরলের উপরিতলে কঠিন যদি তল যদি মুভ করে তরলের উপরিতলে, তাহলে সেক্ষেত্রে সান্দ্র বল কি হবে। তাহলে এট ফার্স্ট আমরা জানতে হবে এই যেটা, এই কেসটা, যে তরলের উপরিতলে কঠিন তল রয়েছে। তাহলে দেখো এবার দেখো যে এটা কি আছে, ধরো নদী, নদীর যে নিচের যে ভূপৃষ্ঠ যে অলওয়েজ স্থির হয়ে যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে আমাদের নদীর যে উপরিপৃষ্ঠ। আর এখানে তুমি ধরতে পারো কি, এগুলো কি সব জলের স্তর, এগুলো সব জলের স্তর, এগুলো সব জলের একটা স্তর। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি দুটি জলের স্তরের মধ্যে তো কোনো ফাঁকা জায়গা নাই না, ফাঁকা জায়গা কি আছে, কোনো ফাঁকা জায়গা নাই, বাট এখানে শুধু আমি শুধু একে দেখিয়েছি। আর এর নিচের যে তল সেটাকে আমাদের যেটা নদীর যেটা সারফেস, যে সবসময় স্থির হয়ে আছে। এবার ওর উপর এক নৌকা আছে, এবার এর উপর একটা নৌকা আছে, এবার এর উপরে আছে একটি নৌকা। ক্লিয়ার? এবার তুমি ধরো যে এই নৌকা, এই নৌকার যে তল ওর সঙ্গে জলের যে তল সে কন্ট্যাক্টে আছে, মানে সে স্পর্শ করে আছে। তুমি এখানে কিছু জলের কণা ধরতে পারো, তাই তো? এটা একটা স্তর, ওর নিচে আরেকটা স্তর, ওর নিচে আরেকটা স্তর, এরকম অসংখ্য স্তর আছে। তাহলে এবার এই নৌকা যখন এই দিকে গতিশীল
মানে এদিকে কি যখন একটা ফোর্স দিচ্ছে বা নৌকা যখন এদিকে গতিশীল তাহলে ফোর্স কাজ করছে সামনের দিকে, তাহলে এই বরাবর কে কাজ করবে, একটা বেগ কাজ করবে, তাই না? নৌকা ভি বেগে যাচ্ছে, তুমি ধরো যে নৌকা ভি সমবেগে যাচ্ছে, হ্যাঁ নৌকা ভি সমবেগে গতিশীল, তাহলে ফোর্স কত শূন্য, তাই তো? তাহলে নৌকা কি ভি সমবেগে গতিশীল, তাহলে এখন ত্বরণ নয়, তাহলে নৌকা ফোর্স শূন্য। তাহলে এবার দেখো এই যে নৌকার তল, এবং এখানে আমি তোমাদের আগেই বলেছি সান্দ্রতা পড়ার জন্য তোমাকে দুটো ফোর্স জানতে হবে, একটা আসঞ্জন বল, একটা সংশক্তি বল, একটা অ্যাডহেসিভ ফোর্স, একটা কোহেসিভ ফোর্স। তাহলে দেখো এই নৌকা যখন জলের উপর দিয়ে যখন ভি বেগে গতিশীল, তখন এই নৌকোর নিচের তলের সঙ্গে জলের যে কণা যুক্ত হয়ে আছে, তাহলে বলো তাহলে এখানে কি কাজ করছে, এখানে অবশ্যই আসঞ্জন বল কাজ করছে। কেন আসঞ্জন বল কোনটা? আসঞ্জন বল বলতে বোঝায় অ্যাট্রাকশন ফোর্স বাট দুটি ডিফারেন্ট সাবস্টেন্সের মধ্যে। তাহলে তরল তল এবং কঠিন তলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল, এবং তরল তরলের মধ্যে মানে এটাও কি মানে অ্যাকচুয়ালি কোহেসিভ ফোর্স বলতে বোঝায় অ্যাট্রাকশন ফোর্স বাট সেম সাবস্টেন্সের ক্ষেত্রে। তাহলে তরল তরলের মধ্যে, তাহলে প্রত্যেকটা তরল কণার মধ্যে কাজ করবে, প্রত্যেকটা তরলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স তাকে আমরা কি বলি কোহেসিভ ফোর্স, এবং তরল তল এবং কঠিন তলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স তাকে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। তাহলে এই কঠিন তলের সঙ্গে তরল তল লেগে আছে, তাহলে এই ক্ষেত্রে কি কাজ করছে, আসঞ্জন বল কাজ করছে। তাহলে এই কঠিন তল তো একটা ভি বেগ নিয়ে চলতে স্টার্ট করেছে, তাহলে এই কঠিন তলের সঙ্গে যেসব কণাগুলো আছে জলের কণা, তাহলে ওগুলো কি, তাহলে ওগুলো আসঞ্জন বলের জন্য ওরাও চলতে স্টার্ট চলবে। তাহলে কি কেন আসঞ্জন বল, তাহলে ওই কঠিন তলের সঙ্গে তরল তলের আসঞ্জন বল আছে, তাহলে ওই কঠিন তলের সঙ্গে তরল যে তল ওর কি কণাগুলোর একটা আকর্ষণ বল আছে। তাহলে কঠিন তল যখন চলতে স্টার্ট করবে তখন এই তরল তল যে কণাগুলোর সঙ্গে টাচে আছে বা কন্ট্যাক্টে আছে ওগুলো কি আসঞ্জন বলের জন্য চলতে স্টার্ট করবে। ঠিক আছে, এবার এই যে তরল কণাগুলো আছে তাহলে ওর সঙ্গে যে পাশের স্তর ও কি, তাহলে যে অ্যাকচুয়ালি এই উপরের তলটা ভি মানে উপরের তলটা যে বেগে চলতে স্টার্ট করলো তার কারণ কি আসঞ্জন বল, এবং যেহেতু এই স্তরটি চলতে স্টার্ট করেছে তাহলে এই স্তরের সঙ্গে নিচে যে স্তরটি একদম কন্ট্যাক্টে আছে, তাহলে এই স্তর যখন চলতে স্টার্ট করবে তখন এই স্তরের কণাগুলোর সঙ্গে এই কণাগুলো কি আছে, একটা সংশক্তি বল আছে, একটা কোহেসিভ ফোর্স আছে। তাহলে এবার এই কণাগুলো চলতে স্টার্ট করলো তখন এর সঙ্গে এই কণাগুলো কি তার সংশক্তি বলের জন্য তখন এও চলতে স্টার্ট করবে। এবার এর সঙ্গে এই যখন চলতে স্টার্ট করলো তখন এর সঙ্গে এই নিচের স্তর ওই যে কণাগুলো ওরাও সংশক্তি বল আছে, তাহলে এরাও চলতে স্টার্ট করবে। নিচের স্তর সেম একইভাবে কি, তাহলে প্রত্যেকটা জলকণার সঙ্গে প্রত্যেকটা জলকণা সংশক্তি বলে ওরা চলতে স্টার্ট করবে। কিন্তু আবার এই যে নিচের যে স্তর আছে, এই নিচের যে স্তর সে তো আছে স্থির, তাহলে এই নিচের কঠিন তল ও আছে স্থির, যেটা নদী যেটা সারফেস। তাহলে এই স্তরের সঙ্গে জলতলের যে জলের কণাগুলো টাচে আছে, তাহলে আবার এই কঠিন তলের সঙ্গে জলতলের কি হবে, কণাগুলোর মধ্যে একটা আসঞ্জন বল সৃষ্টি হবে। কেন আসঞ্জন বল মানে অ্যাট্রাকশন ফোর্স বাট ডিফারেন্ট সাবস্টেন্সের ক্ষেত্রে। তাহলে আবার এই যে নদীর তল আছে তাহলে ওর সঙ্গে যে জলের যে স্তরটি সংস্পর্শে আছে, তাহলে ওই কণাগুলোর সঙ্গে কঠিন তলের কে কাজ করবে, একটা আসঞ্জন বল কাজ করবে। তাহলে এই আসঞ্জন বল কাজ করার জন্য তাহলে এই তলগুলো কি হবে, যেহেতু এই কঠিন তল এর মধ্যে একটা আসঞ্জন বল মানে একটা আকর্ষণ বল কাজ করে আছে, সেজন্য এই স্তরগুলি কি হবে, ওরা স্থির থাকতে চাইবে। আবার এই স্তরের সঙ্গে এই স্তর কিসে আছে, যুক্ত আছে, তাহলে এই স্তর যেহেতু স্থির থাকতে চায় তাহলে এর জন্য
আমার যেহেতু এই তরল তলের মধ্যে যেহেতু আবার সংযুক্তি বল আছে দুটি তরলের মধ্যে, যেহেতু এ স্থির থাকতে চাই তখন এ ওকে আবার স্থির রাখতে চাই। তার মানে ঠিক আগের মতো সান্দ্রতা যেভাবে বলেছিলাম আগের লেকচারে, ঠিক এখানেও ঠিক সেটাই কাজ করবে। ঠিক এটাই কাজ করবে যে বেশি বেগ সে কম বেগগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করবে, আর যে কম বেগে আছে সে বেশি বেগকে বাধা দিবে, তাই না? কেন? কারণ যেহেতু এই যে সব থেকে নিচে আছে এই নিচের স্তরটি কঠিন তলের সঙ্গে আসঞ্জন বল থাকার জন্য ও স্থির থাকতে চাই। তাহলে মানে এর সঙ্গে যে ওর ঠিক উপরের স্তর আছে, তাহলে এর নিচের যে সংযুক্তি বল, তাহলে এর জন্য কি এর উপর যে সংযুক্তি বল কাজ করবে ওকে আটকাতে চাইবে। তাহলে যে কম আছে সে বেশিকে আটকাতে চাইবে, আর যে বেশি আছে সে কমকে নিয়ে যেতে চাইবে। তাহলে এই স্তর এর বেগ বাড়াবে, 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 এই স্তর আবার এর বেগ বাড়াবে। তাহলে যে বেশি বেগ সে কম বেগের স্তরগুলোকে বাড়াতে চাইবে বা তার দিকেই কাজ করবে। কিন্তু আবার নিচে যে স্তর আছে সে তো স্থির আছে, তাহলে সে তো বেগ শূন্য আছে বা শূন্যের কাছাকাছি আছে, একদম মিনিমাম পসিবল বেগ আছে, একদম মিনিমাম। তাহলে এবার এর জন্য তো এর উপরে সংযুক্তি বল কাজ করছে, আবার এর জন্য এর উপরে সংযুক্তি বল কাজ করছে। তাহলে এর ওকে বেগ বাড়াচ্ছে, এ স্তর এর বেগ বাড়াচ্ছে সংযুক্তির জন্য। আবার সেম উল্টা কি হচ্ছে, এর জন্য এই যে আসঞ্জন বল কাজ করছে, তাহলে এবার এর জন্য কি এর বেগ কমাচ্ছে, তাহলে এর জন্য এর বেগ কমাচ্ছে, তাহলে আবার এর জন্য এর বেগ কমাচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে বেশি বেগের স্তরগুলি কম বেগের স্তরকে কি হচ্ছে বেগ বাড়াচ্ছে, আর যে কম বেগ সে বেশি বেগকে তার বেগটাকে কমাচ্ছে। তাই আলটিমেটলি যে ওভারঅল যদি বলি, তাহলে এই ওভারঅল যে ওর একটা, তাহলে আলটিমেটলি ওর ওভারঅল যে ওর নৌকার গতির এগেইনস্টে কে কাজ করছে, একটা বাধা বল কাজ করছে, যেটা কি তরলের অভ্যন্তরীণ বাধা। তাহলে তাকে আমরা কি বলছি, সান্দ্র বল। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব, যে সব থেকে উপরের স্তর তার বেগ বেশি, তারপর একটু কম, তারপর একটু কম, তারপর একটু কমলো, তারপর এই কমলো। তাহলে কি হবে, তাহলে এইভাবে আস্তে 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 বেগ কমতে থাকবে, তাই তো? তাহলে আমরা যে তরল এবং তরলের মধ্যে যেরকম ভেলোসিটি প্রোফাইল পেয়েছিলাম যে দুটি তরল তল, দেখো এর আগের লেকচারে কোনো নৌকা ছিল না, কিন্তু কোনো নৌকা ছিল না, শুধু উপরের স্তর ও একাই প্রবাহিত হচ্ছিল একটা সামথিং এক্সটার্নাল ফোর্সের জন্য, তাই তো? তাহলে তরল এবং তরলের মধ্যে সান্দ্রতা জনিত বল যেভাবে ঘটেছে এবং এই তরলের উপর দিয়ে যদি একটা নৌকা যায়, তবে সেক্ষেত্রে কি যে তরল এবং তরলের ক্ষেত্রে সান্দ্রতা জনিত বল যেভাবে কাজ করেছে বা যে কারণে কাজ করেছে, তাহলে কোন তরলের উপর দিয়ে যদি একটি কঠিন তল গতিশীল হয়, তবুও সেক্ষেত্রে কি সম্পূর্ণ একই সান্দ্রতা বল কাজ করেছে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি তরল এবং তরলের ক্ষেত্রে ভেলোসিটি প্রোফাইল যেমন আছে, এই তরলের উপর দিয়ে যদি কঠিন ফ্লো করে বা যদি কঠিন মুভ করে, তবুও কি ব্যাপারটা সম্পূর্ণ একই, যে সেম প্রোফাইল আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আজকে আমাদের লেকচারের মেন বিষয় কি, তরল এবং কঠিনের ক্ষেত্রে মানে কোনো তরলের মধ্যে দিয়ে যদি কোনো কঠিন তল মুভ করে, তাহলে সান্দ্রতা বল কত বা সান্দ্র বল কত, তাই তো? তাহলে দুটো কেস করি, যে একটা কি তরলের উপর দিয়ে যদি কঠিন প্রবাহিত হয় তাহলে সান্দ্র বল করি, আর একটা কি তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন তল গতিশীল হয়। তার মানে কি যে একটা আমরা কি করি, যে নৌকার ক্ষেত্রে, একটা করি সাবমেরিনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো তরলের উপরিতল দিয়ে যদি কোনো কঠিন বস্তু বা যদি কোনো কঠিন তল যদি মুভ করে, তাহলে সেক্ষেত্রে যে সান্দ্র বলটা কাজ করবে, সেটা সম্পূর্ণ তরল এবং তরলের ক্ষেত্রে যে সান্দ্র বল কাজ করে তার সঙ্গে সমান, বা অ্যাকচুয়ালি কি
দুটোরই কারণ সম্পূর্ণ একই। তাহলে আমরা বলতে পারবো যে তরলের উপর দিয়ে যদি কোনো কঠিন তল ফ্লো করে তবে সেক্ষেত্রে যে সান্দ্রতা জনিত যে বল কাজ করে তার মান কত হবে? F equals to eta into A into dv by dy। তার মানে এটা সম্পূর্ণ একই। তাহলে তরল এবং তরলের ক্ষেত্রে যে সান্দ্র বল কাজ করে এবং তরলের উপর দিয়ে যদি কোনো নৌকা ফ্লো করে বা যদি কোনো কঠিন তল ফ্লো করে তবে সেক্ষেত্রে জলের মধ্যে এই নৌকার গতির এগেইনস্টে যে সান্দ্রতা জনিত যে বল কাজ করে সেটা সম্পূর্ণ একই। তাহলে F equals to eta into A into dv by dy। যে ক্ষেত্রে এটা মানে কি? তরলের সান্দ্রতাঙ্ক, এ মানে এই যে জলের যে তল মানে এই যে নৌকা যে তলে লেগে আছে তরলের সেই তলে কি ক্ষেত্রফল মানে এই যে এই তলটা হবে, আর ইনটু dv বাই dy মানে গতিবেগের নতি মাত্রা। ক্লিয়ার? তাহলে কোনো তরলের উপরিতল দিয়ে যদি কোনো কঠিন তল গতিশীল হয় তবে সেক্ষেত্রে তরল এবং কঠিনের মধ্যে এই সান্দ্রতা জনিত বল কত হয়? eta into A into dv by dy। এবার নেক্সট কি করব? এবার নেক্সট করব এবার এই কঠিন তল এবার জলের উপরি তল দিয়ে না, এবার এই কঠিন তল এবার জলের যদি ভিতর দিয়ে যায় মানে যেমন হচ্ছে সাবমেরিন, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাহলে তরল এবং তরলের ক্ষেত্রে সান্দ্রতা জনিত যে বল হয় এটা, এবং তরলের উপরিতল দিয়ে যদি কোনো কঠিন বস্তু যায় তবু কি সেম হয়। কিন্তু এবার কোনো তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন তল যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সান্দ্র বল হয় আলাদা, এবং সেটাই হচ্ছে আমাদের স্টোকসের ল। তাহলে স্টোকসের ল কোনটা? যে কোনো তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন তল প্রবাহিত হয় বা যদি গতিবেগে যায় তবে সেক্ষেত্রে ওই তরলের অভ্যন্তরের মধ্যে দিয়ে কোনো কঠিন তল যাওয়ার ক্ষেত্রে যে সান্দ্রতা জনিত যে বল কাজ করে সেটা হচ্ছে আমাদের স্টোকসের সূত্র। ক্লিয়ার? নেক্সট আমাদের আজকে মেইন টপিকটা কি আমাদের স্টোকসের সূত্র, এবং যেটা বলতে কি বোঝায় যে তরলের অভ্যন্তরে কোনো কঠিন তল যদি গতিবেগে যায় তাহলে কেমন হবে। দেখো তাহলে কেমন হবে, এবং তার আগে বলি যে কোনো তরলের অভ্যন্তরে কোনো কঠিন বস্তু যাচ্ছে, এই কঠিন বস্তু যাওয়ার ক্ষেত্রে যে সান্দ্রতা জনিত যে বল কাজ করে সেই বলটা বার করা খুব ডিফিকাল্ট। কেন? কারণ অ্যাকচুয়ালি যদি বলি যে জলের মধ্যে দিয়ে আমি ফ্লো হচ্ছি এভাবে, যে জল আছে তো জলের মধ্যে দিয়ে একদম জলের ভিতরে এভাবে আমি হেঁটে যাচ্ছি তাহলে সান্দ্র বল আলাদা হবে। যদি বলি যে আমি এবার শুয়ে যাচ্ছি তাহলে সান্দ্র বল আলাদা হবে। যদি বলি যে বাইক নিয়ে যাচ্ছি জলের মধ্যে দিয়ে যদি বাইক নিয়ে যাই তাহলে সান্দ্র বল আলাদা হবে। যদি সাইকেল নিয়ে যাই তবুও সান্দ্র বল আলাদা হবে। যদি বলি এবার জলের মধ্যে দিয়ে আমি ঘোড়া নিয়ে যাচ্ছি তবুও সান্দ্র বল আলাদা হবে। কেন? কারণ বিভিন্ন আকৃতির উপর সেই সান্দ্রজনিত বল কাজ করে, বিভিন্ন আকৃতির উপর, বিভিন্ন আকৃতি। কেন? আকৃতি চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কি জলের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে সান্দ্র বল চেঞ্জ করে। তাহলে বিভিন্ন আকৃতির জন্য জলের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে সান্দ্রতাজনিত বল কিন্তু আলাদা। সেই জন্য আমরা কি বলেছি? সেই জন্য আমি বললাম যে এই জলের মধ্যে দিয়ে কোনো যদি বস্তু যায় তবে সেক্ষেত্রে এই সান্দ্র বল বার করা খুব ডিফিকাল্ট। কেন? বিভিন্ন কি আকার আকৃতির জন্য তার সান্দ্র বল চেঞ্জ হবে। কিন্তু এই বিজ্ঞানী স্টোকস উনি কি করেছে? উনি একটি যার ক্ষেত্রফল সবচেয়ে কম সেই কম ক্ষেত্রফল যুক্ত একটি বস্তু নিয়েছে, এবং যে হবে সিমেট্রি সব দিক থেকে সমান। এরকম না যে সাইকেল একদিকে বেশি একটি কম ক্ষেত্রফল, ওরকম না, যে একদম সমস্ত সিমেট্রি এবং কি হবে, এবং সব থেকে যেটা যার ছোট ক্ষেত্রফল, কম ক্ষেত্রফল, সে কি হয়? সে হয় স্ফিয়ার মানে গোলক। তাহলে যে স্টোকস দেখলো যে বিভিন্ন কি বস্তু যদি জলের অভ্যন্তরে যায় তবে সেক্ষেত্রে কি হবে? ওর আকার আকৃতি চেঞ্জ হলে সান্দ্র বল আলাদা হবে। তাহলে সেক্ষেত্রে যে জলের অভ্যন্তরে কোনো বস্তুর
সান্দ্রতা জনিত বল বার করা খুব ডিফিকাল্ট, সেই জন্য উনি কি করলো, যেটা সব থেকে কম ক্ষেত্রফল যুক্ত এবং সিমেট্রি মানে প্রতিসমমূলক বস্তু এবং সেটাকে হচ্ছে সেটাকে গোলক, তাহলে উনি গোলক নিল। তার মানে কি, তাহলে এবার এই গোলকটা যে সব থেকে কম ক্ষেত্রফল যুক্ত যে গোলকটা এ জলের মধ্যে দিয়ে গতিশীল, তাহলে জলের যখন মধ্যে দিয়ে যখন গতিশীল হবে তাহলে নিশ্চয়ই এ যেখানে থাকবে ও যেই জলের অঞ্চল দিয়ে যাবে তাহলে সেই অঞ্চলের কি জলকে ও অপসারিত করতে করতে যাবে বা জলকে কি কাটতে কাটতে যাবে, ঠিক কি না? অ্যাকচুয়ালি যদি বলে হয় যে আমি জলের মধ্যে যাচ্ছি, তাহলে কি তাহলে তাহলে আমার টোটাল বডির যে আয়তন সেম আয়তন কি জল ওখান থেকে সরে যাবে, তাই তো? তাহলে আমি যদি ফ্লো করি জলের একদম মধ্যে দিয়ে, তার মানে কি আমি জলকে কাটতে কাটতে আমি জলকে কি আমি হচ্ছে ওই কাটতে কাটতে আমি যাচ্ছি, মানে জলকে আমি কাটতে কাটতে আমি যাচ্ছি, মানে জলকে আমি সরাতে সরাতে আমি যাচ্ছি সেম। তাহলে এবার এই গোলক যদি জলের মধ্যে দিয়ে যায় তাহলে ব্যাপারটা এরকম হয়ে যায়, ও কি করে ও জলকে ঠিক কাটতে কাটতে যায়, ঠিক এইভাবে হয়। হ্যাঁ, ঠিক এইভাবে হয়। আবার ঠিক এখানেও কিভাবে হয়, যে যে তুমি ধরো যে এই যে জল, হ্যাঁ এই যে জল, এটা কি জল, এবার এই যে জলের মধ্যে দিয়ে এই একটা গোলক যাচ্ছে এবং যে গোলকের ব্যাসার্ধ তুমি ধরো যে স্মল r এবং গোলকটি ভি বেগে এই সামনে দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং থিওরি স্টোকস ল। ক্লিয়ার? যে অ্যাকচুয়ালি কি তাহলে জলের মধ্যে দিয়ে এই গোলক যে আর ব্যাসার্ধের গোলক সে ভি বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে কি ও জলের মধ্যে দিয়ে এভাবে জলকে কাটতে কাটতে ও ফ্লো হচ্ছে। তাহলে এবার মন দিয়ে দেখো, তাহলে কি হবে, তাহলে এইখানে একটা ব্যাপার ঘটবে যে দেখো যে অ্যাকচুয়ালি কি যে এই গোলকটা ভি বেগে গতিশীল, তাই তো? এই গোলকটা ভি বেগে গতিশীল। তাহলে এবার এই গোলকের এই যে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে আর এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তার মানে কি যে এই পয়েন্টে কঠিন তলের সঙ্গে জলতল কি কন্ট্যাক্টে আছে, ঠিক কি না? যে এই যে দেখো এই পয়েন্টে যে জলের সঙ্গে কঠিন তল কি কন্ট্যাক্টে আছে, ঠিক এখানেও সেম কেস হয়েছে। তার মানে এক্ষেত্রে জলের সঙ্গে কঠিন তল কন্ট্যাক্টে আছে এবং বস্তু কি ভি বেগে গতিশীল, তাহলে এখানে কে কাজ করবে, কঠিন তলের সঙ্গে জলতল কন্ট্যাক্টে আছে, তাহলে এখানে কোন ফোর্স কাজ করবে, এখানে কাজ করবে অ্যাডহেসিভ ফোর্স মানে আসঞ্জন বল, তাই না? কেন, যে আকর্ষণ বল কার কঠিন তল এবং তরল তল আকর্ষণ বল, তার মানে কি যে অ্যাকচুয়ালি যে অ্যাডহেসিভ ফোর্স কেন যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে কিন্তু দুটি ডিফারেন্ট সাবস্টেন্সের ক্ষেত্রে। তার মানে তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে কি কাজ করবে, আমাদের যে এই কঠিন তলের সঙ্গে যে তরল তল যে যুক্ত আছে এখানে কাজ করবে অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। এই গোলক যখন চলতে থাকবে, দেখো এই গোলক ভি বেগে মুভ করছে এবং এবং তার মানে এই গোলকটা ভি বেগে মুভ করছে, ভি গোলক মানে এই আর ব্যাসার্ধের গোলকটি ভি বেগে মুভ করছে। তাহলে এই কঠিন তলের সঙ্গে তরল তল লেগে থাকার জন্য বা কন্ট্যাক্টে থাকার জন্য এই কঠিন তলের সঙ্গে কি কঠিন তলের সঙ্গে তরল তল কন্ট্যাক্টে আছে, যেহেতু কঠিন তল ভি বেগে যাচ্ছে সেহেতু কঠিন তলের সঙ্গে যে জলের তলগুলি কন্ট্যাক্টে আছে বা যে তলে আসঞ্জন বল কাজ করছে, তাহলে যেহেতু কঠিন তল ভি বেগে গতিশীল সেহেতু এই তলের যে কণাগুলো আসঞ্জন বলের জন্য ওরাও একটা গতিশীল হবে। কেন, যে আমরা যদি বলি এই যে স্ট্যান্ড আছে আমার সঙ্গে এর একটা আসঞ্জন বল কাজ করছে, কেন আমি ওকে ধরে আছি,
তাহলে আমি যদি এগোই তাহলে কি আমি ওকে সাথে নিয়েই এগোবো। কেন? আমার সঙ্গে ওর একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে এবং দুটি ডিফারেন্ট সাবস্টেন্স, আমি মানুষ ও স্ট্যান্ড। তার মানে কি এখানে কি কাজ করবে? এখানে অ্যাডিসিভ ফোর্স কাজ করবে। তার মানে তাহলে আমার সঙ্গে আমি এগোবো এবং আমার সঙ্গে ও কন্ট্যাক্টে আছে এবং আমার সঙ্গে ওর অ্যাডিসিভ ফোর্স কাজ করছে। তাহলে আমি যদি এগোই তাহলে আমি কি একেও সঙ্গে নিয়ে এগোবো। কেন? আমার সঙ্গে ও কন্ট্যাক্টে আছে এবং একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, ঠিক কি না? তাহলে এই কঠিন তল যখন ভি বেগের সামনের দিকে এগোবে তখন এই কঠিন তলের সঙ্গে তরলের যে তলগুলি কন্ট্যাক্টে আছে তাহলে তাদের সঙ্গে একটা, তাহলে এই পয়েন্টটা এখানে কি কাজ করেছে? একটা অ্যাডিসিভ ফোর্স বা আসঞ্জন বল কাজ করেছে তরলের সঙ্গে কঠিন তল। তাহলে যেহেতু কঠিন তল এগোচ্ছে সেহেতু কি ওই অ্যাট্রাকশন ফোর্স বা আসঞ্জন বলের জন্য এই তরলগুলো কি করবে? এই তলগুলোকেও এই গোলক তার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার যেহেতু যে এই জলতলের সঙ্গে উপরে কি দেখো যে এই যে জলতল, তাহলে ওর সঙ্গে কি এর সঙ্গে আবার আরেকটা তল কি কন্ট্যাক্টে আছে, ঠিক এখানে কি আরেকটা জলের তল কি বল জলের তল কি এবার এর সঙ্গে কন্ট্যাক্টে আছে। তাহলে যেহেতু এই যেটা একদম কঠিনের সঙ্গে যে তল একদম লেগে আছে তাহলে আসঞ্জনের জন্য যেহেতু গোলক গতিশীল সেহেতু যে লেগে আছে ও কি গতিশীল হবে। এবার এর সঙ্গে যে তার ঠিক উপরের তলে লেগে আছে তাহলে ওই জলতলের সঙ্গে উপরের তলের সঙ্গে, তাহলে এই যে জলতল তাহলে কি হবে? তার সঙ্গে ঠিক উপরের তলে একটা সংশক্তি বল কাজ করবে। কেন? জলের সঙ্গে জল, আবার এখানে একটা সংশক্তি বল কাজ করবে, মানে কি জলের সঙ্গে জল। তাহলে এর জন্য তার পাশের স্তর ও গতিবেগ লাভ করবে। আবার এর জন্য এই তলের সঙ্গে কি হবে? আবার সেম সংশক্তি বল কাজ করবে। যেহেতু এই তল চলছে এবং এর সঙ্গে যেহেতু উপরের জলতলের সঙ্গে উপরের কি জলতল যেহেতু সংশক্তি বলে আছে তাহলে এর জন্য কি এও কি তার দিকে লাভ করবে। কেন? কারণ অ্যাকচুয়ালি কি যে গতিবেগ বেশি সে কি কম বেগগুলোকে তার সামনে দিকে নিয়ে যাবে। এটাই তো হয় না? এটাই তো হয়। কিন্তু তার মানে ঠিক তার উপরের কি স্তর তার বেগ বাড়াবে, ঠিক তার উপরের স্তর তার বেগ বাড়াবে। সেম এখানেও এর তো বেগ পেয়ে গেল কেন? আসঞ্জন বলের জন্য। তাহলে এর জন্য কি হবে? ঠিক তার পাশের স্তরগুলিতে সংশক্তি বলের জন্য তাহলে কি প্রত্যেকটা স্তরের বেগ বাড়াবে। এবার প্রশ্ন হচ্ছে, মন দিয়ে রাখো, এবার প্রশ্ন কি হচ্ছে যে একদম এই যে জলের ঠিক উপরে যে একদম উপরে আছে তাহলে এই উপরে তাহলে এর বেগ তো কত? এর বেগ তো 0। আর যে নিচে আছে এর তো বেগ কত? 0, তাই তো? একদম যে উপরের স্তর তারও বেগ 0, যে নিচের স্তর একদম নিচে তারও বেগ 0। কেন? আরে গোলক তো ফ্লো করছে মাঝখান দিয়ে, তাহলে উপরের কি বেগ একদম 0। যেমন দেখবে যে একটা বই আছে গাজিয়া অ্যাটাক, ওটা হচ্ছে পাকিস্তান এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সাবমেরিন নিয়ে, যে বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে, না বঙ্গোপসাগরে হয়েছিল 1972 কি 71 ওরকম সালের মধ্যে। তাহলে ওখানে দেখানো হয়েছে যে ওই গাজিয়া অ্যাটাক সম্পূর্ণ বই সাবমেরিন নিয়ে। তাহলে দেখবে যে ওই সমুদ্রের ভিতর দিয়ে সমুদ্র তল থেকে প্রায় 100 মিটার বা 150 মিটার গভীরে যখন সাবমেরিন যায় তুমি বুঝতেই পারবে না যে নিচ দিয়ে কোনো সাবমেরিন যাচ্ছে। কেন? এই উপরের কি বেগ একদমই 0 আর নিচের কত বেগটা 0। কেন? নিচে কি যে সমুদ্রের তল বা যে নদীর তল তাহলে কি ওর জন্য কি এখানে অ্যাডিসিভ ফোর্স কাজ করছে, তাহলে এই স্তরটা 0 এবং উপরের স্তর ওটাও 0। তার মানে এবং 0 তো হবে। কেন সেটা আমি তোমাকে বলছি যে অ্যাকচুয়ালি কি যে এই স্তরের বেগ 0, এই স্তরের বেগ 0, তাহলে যেহেতু এই স্তরের বেগ 0, তাহলে কি হবে? এই স্তর ঠিক তার পাশের কি স্তরকেও বেগ 0 রাখার চেষ্টা করবে। কেন? যেহেতু আবার উপরের তলের সঙ্গে নিচের কি তলে আবার সংশক্তি বল কাজ করছে, আবার এর সঙ্গে কি এর সংশক্তি বল কাজ করছে। যেহেতু উপরের স্তর বেগ 0 সেহেতু এও ওকে বেগ 0 করতে চাই।
আবার এও কি একে বেগ শূন্য করতে চাই, আবার একেও কি এর বেগ শূন্য করতে চাই, আবার একেও এর বেগ শূন্য করতে চাই। তার মানে কি যে গতিবেগ পেয়েছে, যে গতিবেগ পেয়েছে এবং যে গতিবেগ কম, যে কম বা যার গতিবেগ নাই, যার গতিবেগ নাই, সে আবার কি করছে, যার বেগ গতি, যার গতি আছে তারকে আবার এগিয়ে এসে কাজ করছে। কেন? কারণ এখানে যে আসঞ্জন বল, তার জন্য কি এই জলের তলটা চলতে স্টার্ট করলো, তাহলে এর জন্য উপরের স্তর সংশক্তি বলের জন্য চলতে স্টার্ট করলো, ঠিক আছে, উপরের স্তর আবার সেম সংশক্তি বলের জন্য চলতে স্টার্ট করলো। কিন্তু উপরের তল যদি দেখো, যে যদি দেখো উপরের জলতল, তাহলে ও তো কি, তাহলে ও তো বেগ কি আছে, শূন্য। তাহলে এই স্তরের যেহেতু বেগ শূন্য, তাহলে ঠিক তার পাশের স্তরের মধ্যে কি কাজ করছে, একটা সংশক্তি বল। যেহেতু এর যেহেতু বেগ শূন্য, তাহলে এ এবার কি করবে, একে সংশক্তি বলে, তাহলে যেহেতু এর বেগ শূন্য, তাহলে এর পাশে যে আছে স্তর, তাহলে এর জন্য এরও কি বেগটাকে শূন্য করার চেষ্টা করবে। কেন? সংশক্তি বল। আমিও স্থির, তোকেও স্থির রাখবো, কেন? সংশক্তি বল। তাহলে যেহেতু এরও কত বেগ শূন্য, তার পাশে যে স্তর ওরও বেগ করতে যাবে, শূন্য করতে চাইবে। তাহলে যার স্তরের মানে যে স্তরের গতিবেগ বেশি, সে কি করবে, পাশের স্তরের বেগ বাড়াতে চাইবে, মানে ওর দিকে ফ্লো করতে চাইবে। কেন? সংশক্তি বলের জন্য। তাহলে যার গতিবেগ বেশি, সে ঠিক তার, যার গতিবেগ বেশি সে ঠিক তার কি, তার পাশের স্তর যার গতিবেগ কম, তার গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে। আর যার গতিবেগ কম, সে এবার যার গতিবেগ বেশি তাকে এবার কমানোর চেষ্টা করছে। তার মানে কি, যার গতিবেগ বেশি সে তার পাশের কি কম স্তরকে গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে, আর যার গতিবেগ কম সে এবার পাশের যে গতিবেগ যুক্ত স্তরকে তার বেগ কমানোর চেষ্টা করছে। তার মানে কি, তার মানে আলটিমেটলি ওই প্রত্যেকটা স্তরের মধ্যে কি যে আপেক্ষিক বেগ সেটা হ্রাস পাচ্ছে, তাই তো? কেন? এই যে উচ্চ গতিবেগের স্তর, এই যে উচ্চ গতিবেগের স্তর, তার পাশের কি নিম্ন গতিবেগের স্তরকে গতিবেগ বাড়াচ্ছে। বাট যেগুলো নিম্ন গতিবেগের স্তর, সে স্থির আছে, ফলে ও স্থির থাকতে চায়, ফলে ও তার পাশের স্তরকে কি স্থির রাখতে চায়। কেন? সংশক্তি বলের জন্য। তাহলে যার গতিবেগ বেশি তাকে আবার কম গতিবেগ যুক্ত স্তর সংশক্তি বলের জন্য তার গতিবেগ কমানোর চেষ্টা করছে। মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ কনসেপ্ট কার, প্রথম যে লেকচার, প্রথম যে ক্লাস, ঠিক সেম কনসেপ্ট। সেটা প্রথম ক্লাস যদি না দেখো, তাহলে এটা হয়তো বুঝতে অল্প হলেও সমস্যা হতে পারে। তবু আমি 100% আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি, ঠিক কি না? এবং ফার্স্ট ক্লাস দেখলে আরো 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 তুমি ভালো বুঝতে পারবে। তার মানে কি হচ্ছে, তার মানে আলটিমেটলি কি হতো, আলটিমেটলি যে বেশি বেগের স্তর তার পাশে কম বেগের স্তরকে গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে। তাহলে যার যে স্তরে গতিবেগ বেশি, সেটা ঠিক পাশের স্তর বা কম স্তরকে বা কম গতিবেগ যুক্ত স্তরকে গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে। আর যারা কম বেগের স্তর, যারা কম বেগের স্তর, তারা কি আবার উচ্চ গতিবেগকে বেগ কমানোর চেষ্টা করছে। কেন? উপরের স্তর বলি কি আছে, এই স্তর এবং এই স্তর কি স্থির, ফলে ওরা স্থির থাকতে চায়, ফলে তার পাশের স্তরকে এ স্থির থাকতে চায়, এও স্থির থাকতে চায়। তাহলে এর জন্য কি এর উপরে সংশক্তি বল, আবার এর জন্য কি এর উপরে সংশক্তি বল কাজ করছে। তাহলে যেহেতু এরা স্থির থাকতে চায়, তার পাশের স্তরগুলো কি ও স্থির থাকতে চায়, সংশক্তি বল। তাহলে যে কম গতিবেগ স্তর সে কি আবার বেশি গতিবেগকে বা গতিবেগ যুক্ত স্তরকে আবার গতিবেগ কমাতে চায়। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, তাহলে আলটিমেটলি এই স্তরের গতিবেগ সবচেয়ে বেশি, তারপর কমবে, তারপর কমবে, তারপর আস্তে 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 কমবে, কমে কত জিরো, এই জিরো হয়ে গেল। সেম এখানে এর গতিবেগ বেশি, তারপর কি কমবে, তারপর আরেকটু কমবে, তারপর আরেকটু কমবে, কমবে কত জিরো হয়ে যাবে, তাই তো? কেন? যত নিচের দিকে নামবে, যত নিচের দিকে নামবে, তত বেগ জিরো যে স্তর তাদের সংখ্যা বাড়তে থাকবে। তার মানে কি ওরা ওকে আরো বেশি কমাই দিবে, তাহলে বেগ আস্তে আস্তে কমবে। সেম কেস উপরও ঘটবে, তাহলে যত উপর দিকে উঠবো তত কি স্থির বেগের স্তর সংখ্যা বাড়ছে, তাহলে ওকে আরো বেশি আটকে দেবে। তাহলে এখানে বেগ বেশি,
তারপর আস্তে আস্তে কমবে, এখানে বেগ বেশি তারপর আস্তে আস্তে কমে জিরো হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা স্তরের মধ্যে যে আপেক্ষিক বেগ আছে সেই আপেক্ষিক বেগ কি একটা হ্রাস করানোর চেষ্টা করছে। তাহলে এই আপেক্ষিক বেগ হ্রাস করানোর চেষ্টা করছে মানে কি এই গতিবেগের স্তরগুলি বা এই প্রত্যেকটা স্তর এই কাছাকাছি স্তরগুলি চলতে স্টার্ট করবে। কেন? আসঞ্জন বলের জন্য যে সংশক্তি বল সৃষ্টি হয়েছে তার গোলকের পাশাপাশি স্তরে, কিন্তু এই স্তরগুলি কি স্থির আছে, তাহলে ওরা আবার একে স্থির রাখতে চায়। তার মানে এর সংশক্তি বল আবার এর সংশক্তি বলের জন্য তার কি মানে বেশি গতিবেগ যুক্ত স্তরের কি হবে এগেইনস্টে একটা স্থির সংশক্তি বলের জন্য একটা বাধা সৃষ্টি হবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারবো কি, তাহলে আমরা আলটিমেটলি আমরা বলতে পারবো যে এর গোলকের ও টোটাল যে স্তর দিয়ে যাচ্ছে তাহলে এই টোটাল স্তরের কি চারিদিকে একটা ওভারঅল একটা মোট কে কাজ করছে, একটা হচ্ছে বাধা বল কাজ করছে যেটা কি ওই তরলের অভ্যন্তরীণ বাধা, এবং এক্ষেত্রে একে আমরা কি বলা হয় ড্র্যাগ ফোর্স, ড্র্যাগ, একে কি বলে ড্র্যাগ ফোর্স, হ্যাঁ ড্র্যাগ, একে বলে ড্র্যাগ ফোর্স। অ্যাকচুয়ালি এই যে ড্র্যাগ ফোর্স এই ড্র্যাগ ফোর্সটাও কি এক্ষেত্রে কিন্তু তরলের অভ্যন্তরীণ সান্দ্রতা জনিত বল, কিন্তু এটা কি এটা কি এটা হচ্ছে আমাদের তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন প্রবাহিত হয় যেমন সাবমেরিন, তাই তো। তাহলে তাহলে কি দেখতে পেলে, তাহলে এই টোটাল কি যে স্তরে তার বিপরীত দিকে উপরে যে স্থির স্তরগুলি আছে তাহলে তার জন্য কি হবে, তার জন্য এই টোটাল কি স্তরে তার বিপরীত দিকে একটা বাধা বল কাজ করবে যাকে আমরা কি বলি ড্র্যাগ ফোর্স। এবং সেটা কি তাকে আমরা বলা হয় এই তরলের অভ্যন্তরে বাধা জনিত বল। ক্লিয়ার? এবার এই যে এফডি, তাহলে এই যে তরলের অভ্যন্তরে এই বাধা জনিত বল এটাকে এবার আমাকে বার করতে হবে যে অ্যাকচুয়ালি এই যে এফডি এই এফডির মানটা কত হয়। যে অ্যাকচুয়ালি যেমন তোমরা পড়েছো তরলের মধ্যে সান্দ্রতা জনিত বল বা তরলের উপরিতলে যদি কোনো কঠিন তল যায় তবে সেক্ষেত্রে সান্দ্রতা জনিত বল কত হয় F equals to eta into A into dV by dy। কিন্তু অ্যাকচুয়ালি এই তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন তল যায় তবে সেক্ষেত্রে এই বাধা জড়িত যে বল সেটা এর সঙ্গে সমান হয় না, সেটা একটা আলাদা ভ্যালু হয়, সেটা এবার বার করব। এবার এই যে তরলের অভ্যন্তরে কোনো কঠিন যদি বস্তু প্রবাহিত হয় তবে সেক্ষেত্রে যে সান্দ্রতা জনিত যে বাধা বল কাজ করে সেই বাধা জনিত যে বলের মান সেটা আমরা বার করব মাত্রা বিশ্লেষণের সাহায্যে। কি বললাম যে এই এফডির যে ভ্যালু সেটা আমরা বার করব কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে, মাত্রা বিশ্লেষণ। তাহলে কি লিখবো যে মাত্রা বিশ্লেষণ, যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এফডি এর মান, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এফডি মানে কি এই যে ড্র্যাগ ফোর্স এর মানটা আমরা বার করব। ক্লিয়ার? অ্যাকচুয়ালি একে বার করব কি মাত্রা বিশ্লেষণ। এই মাত্রা বিশ্লেষণ খুব ইজি একটা প্রসেস, খুব ইজি প্রসেস। তার আগে আমাকে বলো যে এই যে এফডি মানে তরলের অভ্যন্তরে কঠিন প্রবাহিত হওয়ার ক্ষেত্রে এই যে এই এফডি মানটা কার উপর নির্ভর করে। এক নাম্বার এই এফডি প্রপোর্শনাল টু ইটা মানে এটা এক নাম্বার ইকুয়েশন। ইটা মানে কি এই গোলকটি যে তরলের মধ্যে দিয়ে যাচ্ছে তার সান্দ্রতাঙ্ক। এটা কি এটা হচ্ছে এই তরলের
কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে সান্দ্রতাঙ্ক। তাহলে কি বললাম, এই ইটার মান মানে এই মাধ্যমের বা তরলের সান্দ্রতাঙ্ক যত বাড়বে তত ওর এফবিটা আস্তে আস্তে বাড়বে, মানে কি বাধা বাড়টা আস্তে আস্তে বাড়বে। কেন? তুমি একদম সিম্পল, তুমি একটা এক্সাম্পল মানে তুমি পরীক্ষা করতে পারো। তোমার এই হাতের আঙুলকে যদি জলের মধ্যে দিয়ে যদি নিয়ে যাও, কি বললাম, এই হাতের আঙুলকে যদি জলের মধ্যে দিয়ে নিয়ে যাও, তবে দেখবে এই হাতের আঙুল জলের মধ্যে যে বাধা বল অনুভব করছে, এবং এই আঙুলকে যদি তুমি মধু মধ্যে দিয়ে যদি নিয়ে যাও, তাহলে দেখবে যে জল অপেক্ষা এই আঙুলকে মধুর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আঙুল বেশি বাধা বল অতিক্রম করছে, ঠিক কি না? যে তুমি যত বেশি সান্দ্রতাযুক্ত মাধ্যমের মধ্যে দিয়ে যাবে ততই তোমাকে বেশি বাধা বল অতিক্রম করতে হবে। কেন? সান্দ্রতাঙ্কের তো সংজ্ঞাই তাই বলে, ঠিক কি না? যে তুমি তোমার এই আঙুলকে তুমি মানে তোমার আঙুলকে যদি তুমি যত বেশি তোমার এই আঙুলকে যত বেশি সান্দ্রতাঙ্কজনিত বা সান্দ্রতাঙ্কযুক্ত কোন তরলের যদি মধ্যে দিয়ে নিয়ে যাও, দেখবে তোমার এই আঙুলকে তত বেশি বাধা অতিক্রম করতে হবে। তাহলে এই মাধ্যমের সান্দ্রতাঙ্ক যদি বেড়ে যায়, মানে এটা যদি বেড়ে যায়, তাহলে কি ওই যে বাধা বলটা সেটাও বেশি কাজ করে। তাহলে এফডি কি হয়? প্রপোর্শনাল টু সান্দ্রতাঙ্ক। কিন্তু আমরা জানি না যে এই সান্দ্রতাঙ্কের সঙ্গে এফডি কি প্রপোর্শনাল, কিন্তু এটা কত প্রপোর্শনাল, যে স্কয়ারের সঙ্গে নাকি কিউবের সঙ্গে নাকি 4 এর সঙ্গে, তাই তো? এটা আমি কিন্তু জানি না। যে আমরা কি করছি, আমরা করছি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই এফডি এর মান বার করছি। তাহলে আমরা 1 নাম্বার কি জানলাম, যে এই এফডির মানটা তার মাধ্যমের সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করে। কিভাবে? প্রপোর্শনাল। যে মাধ্যমের সান্দ্রতাঙ্ক যত বাড়বে তত তার বাধা বল তত বাড়বে, এবং তার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বললাম। তাহলে এফডির সঙ্গে যে সান্দ্রতাঙ্ক সেটা সমানুপাতিক, কিন্তু তার স্কয়ারের সঙ্গে নাকি কিউবের সঙ্গে সেটা আমি জানি না, শুধু আমি কি জানলাম যে হ্যাঁ যে সমানুপাতিক। সেকেন্ড আমরা বলতে পারবো যে এফডি প্রপোর্শনাল টু ভি। ভি মানে হচ্ছে এই গোলকের গতিবেগ। ভি মানে কি? গোলকের গতিবেগ। তাহলে এবার সেম ভাবে যে গোলকের গতিবেগ যত বাড়বে এই এফডি এর মানটা তত বাড়বে। তারও আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। তোমরা হয়তো কেউ বাইক চালিয়েছো, না হলে হয়তো সবাই নয় বাইক চালিয়েছো, নয়তো হয়তো কোনো বাইকের পিছন দিকে অবশ্যই বসেছো, তাই তো? যে বাইক না চালালেও তোমরা বাইকের পিছন দিকে বসেছো। তাহলে দেখবে বাইকের পিছন দিকে বসে তোমরা বুঝতে পারবে, তোমরা অনুভব করতে পারবে বাইক যত বেশি স্পিডে যাবে, দেখবে যে তোমাদের বডিতে কি হবে, বায়ু বাধাজনিত বল তত বেশি কাজ করবে। দেখবে বাইক খুব স্লো, কিংবা তুমি ধরো যে তুমি রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছ, তুমি হেঁটে যাচ্ছ। যদি হেঁটে যাও, কোনো গাছপালা নড়ছে না, তুমি যদি হেঁটে যাও, দেখবে তোমার গায়ে কোনো হাওয়া বাতাস লাগছে না। সেম রাস্তা দিয়ে তুমি যদি বাইকের উপর দিয়ে যাও এবং বাইকের স্পিড যত বেশি হবে, দেখবে তোমাদের কি গায়ে বেশি হাওয়া লাগছে। কারণ কিন্তু গাছের পাতা কিন্তু নড়ছে না, গাছপালা নড়ছে না, কিন্তু তুমি ওই রাস্তা দিয়ে তুমি যত বেশি বেগে যাবে, সেটা সাইকেল নিয়ে হোক, বাইক নিয়ে হোক, বা কোনো স্করপিওর মাথার উপরে তুমি বসে আছো, কিংবা তুমি রাজধানীর মাথার উপরে বসে
বসে আছো, কিংবা তুমি হচ্ছে কোনো ফ্লাইটের মাথার উপরে বসে আছো, দেখবে তুমি যার উপর দিয়ে যাও না কেন, যত গতিবেগ বাড়বে তত বায়ুর কি বাধা ততই হচ্ছে বেশি হবে। তার মানে কি বলতো, যে তাহলে ওই বস্তু গতিবেগ যত বেশি হবে ওই বায়ু জনিত কি বাধা তত বেশি হবে। এবং যে বায়ু, আরে বায়ু মানে কি একটা সান্দ্র, কিন্তু বায়ুর কি বায়ুর সান্দ্রতা খুব কম, এটাই তাই তো, যে মধু বা জল অপেক্ষা বায়ুর সান্দ্রতা খুব কম, খুব কম, কিন্তু তবুও বায়ুর যে সান্দ্রতা সেটাও আছে, এবং সেটাও তোমরা পড়বে যখন পড়াবো প্রান্তীয় বেগ। ক্লিয়ার? তার মানে যে তুমি কোন একটা বায়ুমণ্ডলের স্তর দিয়ে যখন তুমি অনেক বেশি গতিবেগ নিয়ে যাবে, দেখবে যে বায়ুজনিত যে বাধা বল সেটাও অনেক বেশি। তার মানে কি, তাহলে এই সেম ভাবে এই গোলকটাও কি, তুমি ধরো যে এই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বা এই বায়ু স্তরের মধ্যে দিয়ে যত বেশি বেগে যাবে তত কি ওর এগেন্স্টে বায়ুজনিত বাধা, আর এক্ষেত্রে কি এই সান্দ্র মাধ্যম জনিত যে বাধা সেটা কি হবে সমানুপাতিক, তাই তো। তাহলে তুমি যত স্পিডে যাবে দেখবে বায়ু তোমাকে তত বেশি ধাক্কা মারছে, তাহলে কি তোমার গতিবেগ বাড়লে বায়ুজনিত যে বাধা সেটাও বাড়ছে। তাহলে এফ ডি প্রপোর্শনাল টু ভি, কিন্তু ভি এর সঙ্গে সমানুপাতিক কেমন, স্কোয়ারের সঙ্গে নাকি কিউবের সঙ্গে নাকি চতুর্থ ঘাতের সঙ্গে সেটা জানি না, কিন্তু শুধু আমরা কি জানলাম যে যত বেশি বেগ বাড়বে তত সান্দ্র মাধ্যম জনিত বাধা তত বাড়বে। তাহলে এফ ডি প্রপোর্শনাল টু ভি। এন্ড থার্ড হচ্ছে এফ ডি প্রপোর্শনাল টু হচ্ছে আর। আর মানে হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ যত বাড়বে তত আবার সান্দ্রতা জনিত বাধা বল তত বাড়বে। এবার তুমি ওই বাইকের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে অ্যাকচুয়ালি যে তুমি বাইকের উপর দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি এবার কি করলে, ওই বাইকের উপর দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি এবার বাইকে তুমি বসে আছো আর একটা হাত দিয়ে তুমি একটা বড় একটা এরকম একটা কার্ডবোর্ড কে তুমি ধরে রেখেছো। তাহলে দেখবে যে এই কার্ডবোর্ড তুমি বাইকে বসে থেকে যদি তুমি কোনো কার্ডবোর্ডকে যদি ধরে রাখো অনেক বড় ক্ষেত্রফল যুক্ত, তাহলে দেখবে যে বায়ুর বাধাও তত বেশি হবে এবং বাইক তত কম স্পিড নিয়ে যাবে। কি বললাম, তুমি বাইকের মধ্যে বসে আছো, তুমি বাইকের মধ্যে বসে থেকে যদি কোনো একটা বড় কার্ডবোর্ড বা বড় ক্ষেত্রফল যুক্ত যদি কোনো বস্তু ধরে থাকো, দেখবে যে বায়ুর বাধাও কি হবে বেশি কাজ করবে, তাহলে বাইক সহ টোটাল সিস্টেমটার যে গতিবেগটাকে কমিয়ে দেবে। তাহলে তুমি যদি বাইকে বসে থেকে যদি বড় ক্ষেত্রফল যুক্ত যদি কোনো বস্তুকে ধরো, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে বায়ুর যে বাধা সেটা হচ্ছে বাড়বে এবং তোমার যে বাইকের যে বেগ সেটা কমে যাবে। তার মানে কি, তাহলে এই অঞ্চলের যদি ক্ষেত্রফল বেড়ে যায়, মানে কি এই গোলকে যদি ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে বায়ুর কি বাধা জনিত বলটাও বেশি হবে। বায়ুর যে বাধা জনিত বল সেটাও কি হবে বেশি হবে, তাই তো। তাহলে এই এফ ডি সঙ্গে কি প্রপোর্শনাল টু আর, তাহলে যত বেশি ক্ষেত্রফল বাড়বে তত বায়ুর বাধাটাও কি হবে বাড়বে, মানে এফ ডি হচ্ছে বাড়বে। তাহলে গোলকের যে ব্যাসার্ধ তার সঙ্গে এফ ডি হচ্ছে সমানুপাতিক, ক্ষেত্রফল বাড়লে বাধা জনিত বলটা বাড়বে, মানে এফ ডিটা হচ্ছে বাড়বে, তাই তো। ব্যাসার্ধ বাড়ছে, ক্ষেত্রফল বাড়ছে, তাহলে কি, তাহলে বায়ুজনিত বাধা বলটা কি হচ্ছে বাড়ছে, মানে এফ ডিটা কি বায়ু জনিত বাধা, মানে এক্ষেত্রে বাধা। তাহলে আবার সেম ভাবে ওই আর তো সমানুপাতিক, কিন্তু কিভাবে স্কোয়ার সঙ্গে না কিভাবে সেটা আমি কিন্তু জানি না। তার মানে তাহলে এই এফ ডি মানে তরলের অভ্যন্তরে কোনো কঠিন যদি প্রবাহিত হয়, তবে সেক্ষেত্রে এই কঠিনের উপর ওই সান্দ্র মাধ্যম জনিত যে বাধা জনিত বল সেটা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। একটা মাধ্যমের সান্দ্রতাঙ্ক, সেকেন্ড বেগ, আর থার্ড হচ্ছে তার ব্যাসার্ধ, মানে তার ক্ষেত্রফল কত। মেন ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধটা।
তাহলে FD প্রপোর্শনাল টু N, FD প্রপোর্শনাল টু V, বাট FD প্রপোর্শনাল টু R, কিন্তু কিভাবে প্রপোর্শনাল, যে ওর স্কয়ারের সঙ্গে নাকি কিউবের সঙ্গে সেটা জানি না, তাই তো। তাহলে এবার এই তিনটার সঙ্গে এই বাধা জড়িত বল কি হয়, সমানুপাতিক। তাহলে এই তিনটাকে যদি যৌগিক ভেদ করা হয়, কি বললাম, এই তিনটা যদি যৌগিক ভেদ করি তাহলে কি পাবো, তাহলে পাবো যে FD প্রপোর্শনাল টু ইটা VR, তাই না। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একে যদি যৌগিক ভেদ করি তাহলে আমরা এটা পাবো। এবং এই সমানুপাতকে যদি আমরা যদি সমান সমান লিখি তবে একটা সামথিং কনস্ট্যান্ট আসবে, ধরলাম যে K ইনটু ইটা VR, ক্লিয়ার, ইটা VR। তাহলে এবার এখান থেকে এখানে দেখো, তাহলে এই যে FD কত ইকুয়ালস টু K ইনটু ইটা VR, তাই তো। তাহলে আমরা কি জানি, আমরা তো জানি না, আমরা জানি না যে বড় বড় লিখি ইটা VR, এবং আমরা শুধু জানি যে FD এর সঙ্গে ইটা প্রপোর্শনাল, ইটা বাড়লে FD বাড়বে, বেগ বাড়লে FD বাড়বে, আবার R বাড়লে FD বাড়বে, কিন্তু FD এর সঙ্গে এরা সমানুপাতিক, কিন্তু কিভাবে, স্কয়ারের সঙ্গে নাকি কিউবের সঙ্গে নাকি তার ফোর্থের সঙ্গে জানি না। সেই জন্য ধরলাম যে এটা পাওয়ারে A, এর পাওয়ারে V, এর পাওয়ারে C, তাই তো। এবার এই এর মান মন দিয়ে বুঝো, এই স্মল এর মান যদি দেখি যে 1 বাড়িয়েছে তাহলে FD এর সঙ্গে এটা ডাইরেক্ট প্রপোর্শনাল, যদি দেখি যে এর মানটা 2 বাড়াইছে তাহলে FD এর সঙ্গে এটা তার স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। যদি বলি এই V এর যে পাওয়ারে বেগের মানটা, মানে V এর যে পাওয়ারে B এর মানটা যদি দেখি যে 3 বাড়িয়েছে তাহলে FD এর সঙ্গে V প্রপোর্শনাল, বাট কিউবের সঙ্গে, তাই তো। তাই বললাম যে FD এর সঙ্গে এরা সবাই প্রপোর্শনাল, কিন্তু কত পাওয়ারের সঙ্গে সেটা জানি না, ধরলাম যে ABC, ক্লিয়ার, ABC। অ্যাকচুয়ালি এটাকে আমরা কি করব, এবার মাত্রা বিশ্লেষণ করব, এটাই আমাদের মেইন, যে মাত্রা বিশ্লেষণ করে এই FD এর ভ্যালুটা বার করব। তাহলে এবার দেখো FD, এই যে FD, এই FD বলো, এই FD এর মাত্রা কত হয়, FD মানে কি, বাধা বল, বাধা বল হোক আর সাহায্যকারী বল হোক, বল মানে তো বল, বল মানে কি ফোর্স, তাহলে এই FD এর মাত্রা কত হয়, mLT পাওয়ারে -2, তাই না, এটা হচ্ছে ফোর্সের মাত্রা। কে তো কনস্ট্যান্ট জানি না, ইটা, ইটা মানে কি সান্দ্রতাঙ্ক, তাহলে ইটা এর মাত্রা কত হয় mL ইনভার্স T ইনভার্স, যেটা আমি তোমাদের আগের ক্লাসে বার করে দেখিয়েছি। V বেগ, এর বেগের মাত্রা কত হয়, এই বেগের মাত্রা কত হয় LT ইনভার্স, তাই তো, LT ইনভার্স, বেগের মাত্রা মানে কি সরণ বাই সময়, তাহলে LT ইনভার্স। এবার R মানে কি, R মানে তো ব্যাসার্ধ, মানে দূরত্ব, মানে L হয়, তাই তো, L হয়, এটা কত, এটা হয়, এটা L হয়, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এবার এই যে সব জায়গায় FD এর মাত্রা বসিয়ে দাও, ইটার মাত্রা বসিয়ে দাও, V এর মাত্রা বসিয়ে দাও, R এর মাত্রা বসিয়ে দাও, তাই তো। এবং আশা করি তোমরা এটা সম্পূর্ণ বুঝতে পেরে গেছো। তো এটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরে গেছো যে অ্যাকচুয়ালি এই তরল তলের মধ্যে দিয়ে কোন কঠিন বস্তু গেলে ওর ওভারঅল ওর গতির বিরুদ্ধে একটা বাধা বল কাজ করে, এবং সেটাই আমাকে বার করতে হচ্ছে। তাহলে এটা তোমরা অবশ্যই তোমরা নোট করবে, এটাকে আমাকে হচ্ছে, তাই তো। তাহলে এবার কি আছে, মানে এবার এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে FD, তাহলে FD মানে কত, K ইনটু ইটা পাওয়ারে A, তারপর V পাওয়ারে B, আর R পাওয়ারে C। তাহলে FD মানে কি, FD মাত্রা ফোর্স, তাহলে mL T পাওয়ারে -2, K ইটা, ইটা কত, ইটা মানে হচ্ছে mL ইনভার্স T ইনভার্স পাওয়ারে A ইনটু V, V মানে কি L T
টি ইনভার্স পাওয়ার হচ্ছে বি আর আর মানে এল পাওয়ারে সি। ক্লিয়ার? এবার তুমি শুধু মানে অ্যাকচুয়ালি কি আমাদের এখান থেকে মেন কাজ কি, মেন কাজ হচ্ছে এর মান বি এর মান আর সি এর মানটা বার করতে হবে। তাহলে এম এল টি পাওয়ার -2 ইকুয়ালস টু কে, পাওয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে গুণ করে কত হবে m পাওয়ারে a l পাওয়ারে -a t পাওয়ারে -a। ক্লিয়ার? ইনটু কত হবে, ইনটু l পাওয়ারে b t পাওয়ারে -b ইনটু l পাওয়ারে c, তাই তো? তাহলে m l t পাওয়ারে -2 কে তো কে থাকলো, দেখো এখানে কি আছে m কি m l t l t l, m কটা, m একটাই, তাহলে শুধু কি হবে, শুধু হবে m পাওয়ারে a। এবার দেখো এখানে কি আছে, এই যে এই একটা l দুটা l তিনটা l, এই যে এটা না, এই যে তিনটা l, তাহলে কি একটা l দুটা l তিনটা l, তাহলে আমরা কি লিখব, তাহলে l পাওয়ারে -a l পাওয়ারে b l পাওয়ারে c, এটা একটা, আর ইনটু t পাওয়ারে -a t পাওয়ারে -b হলো। মানে কি l গুলোকে m l আর t কে সব করলাম এক জায়গায় করলাম। তাহলে m l t পাওয়ারে -2 কে m পাওয়ারে a, দেখো l পাওয়ারে -a l পাওয়ারে b l পাওয়ারে c, তাহলে এই তিনটাকে আমরা যদি সূচকের নিয়ম, তাহলে এই তিনটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখব, -a প্লাস b প্লাস c ইনটু t, একে এবার সূচকের নিয়মে কি লিখব, -a -b, তাই তো? গুণ থাকলে যোগ হয়ে যায়, -a প্লাস -b মানে এত। তাহলে এবার তোমার কাজ কি, তোমার কাজ কমপ্লিট। এবার তোমাকে শুধুমাত্র এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করতে হবে। আরে আলটিমেটলি কি এই টোটালটা মানে কি এফ ডি কে বোঝাচ্ছে, তাই তো? আরে অ্যাকচুয়ালি এই টোটালটা গুণফল ইকুয়ালস টু কত, এফ ডি। তাহলে এই টোটাল গুণফল ভ্যালু যা হবে এফ ডি তো ভ্যালু তাই, তাহলে এই টোটালটা ইকুয়াল টু এটা, তাহলে এরা মিলে যা হবে ও এটাই কি সেটাই। তাহলে এবার তাহলে এই যে এই টোটালটার সঙ্গে এই টোটালটা কি তুলনা করো, কেন এটা এটা কি ইকুয়াল টু, এটা মানে যা এটা মানে তাই। তাহলে তুমি যদি তুলনা করো তাহলে তাহলে তুলনা করো, তাহলে তুলনা তুলনা করে পাই, তাহলে কি পাবো, দেখো এখানে কি আছে, এখানে m এর পাওয়ারে a আর এখানে কত, এখানে m এর পাওয়ারে 1, তাহলে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে a equals to 1, a equals to 1। কেন কি, আরে অ্যাকচুয়ালি এই টোটালটা আর এটা মানে কি সমান, তো কেন ওরা সমান সমানে এ পাশে আর ও পাশে আছে। তাহলে এখানে m এর পাওয়ারে 1, এখানে সরি এখানে m এর পাওয়ারে a, m এর পাওয়ারে 1, তাহলে a মানে 1। এবার এখানে l এর পাওয়ারে কত আছে 1, আর এখানে l এর পাওয়ারে কত আছে এটা, তাহলে বলবো যে -a প্লাস b প্লাস c মানে কত 1। আবার t মানে কি -a -b, আবার t মানে কি -2, t মানে -2। তাহলে আবার আমি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড তুলনাটা কি বলবো, -a -b ইকুয়ালস টু 2, তাই তো? আমি অলরেডি a এর মান যে 1 সেটা পেয়ে গেছি, মানে কি এই যে a এর মান 1 পেয়ে গেছি। এবার এখান থেকে তুমি এবার b এর মানটা বার করো। দেখো এখানে দেখো a মানে কি 1, তাহলে এখান থেকে আসছে, হ্যাঁ এখান থেকে আসছে যে a এর মান কত 1, তাহলে -1 - b ইকুয়ালস টু 2, তাহলে -b কত হবে, তাহলে -b তাহলে কত হবে, তাহলে -b তাহলে -a - b মানে হচ্ছে সরি -2 আছে সরি এটা হবে -2, তাই তো? এই যে এটা মানে কি এর পাওয়ার আর এর পাওয়ার হবে ইকুয়াল, তাহলে এটা -2 আছে, তাহলে -2, তাহলে কত হবে, এটা হবে -2, তাহলে -b কত হবে -2 প্লাস 1, তাহলে -b হবে -1, তাহলে বিও কতবার হলো 1, তাই তো? তুমি a 1 পেলে b পেলে 1,
তাহলে এবার এই যে সমীকরণ যে বেঁচে গেল, এখান থেকে তুমি a এর মান পেয়ে গেছো, b পেয়ে গেছো, c এর মান বার করতে হবে। তাহলে অতএব তাহলে -a + b + c মানে কত 1। তাহলে a মানে কি, a মানে 1, তাহলে -1 + b মানে কত 1 আর প্লাস c তো আমাকে বার করতে হচ্ছে, তাই তো। a মানে কত 1, তাহলে -1 প্লাস b মানে 1 পেয়েছি 1, c তো বার করতে হবে, এটা কাটলো, c এর কত হলো 1। তাহলে a ও পেলাম 1, b ও পেলাম 1, c ও পেলাম 1। তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা পেয়েছি, আমরা কি পেয়েছি, এটা আমাদের ফর্মুলা। আমরা শুধু জানতাম যে এটাও সমানুপাতিক, ভিও সমানুপাতিক, আরও সমানুপাতিক, কিন্তু কত পাওয়ার সেটা জানতাম না। তাহলে আমরা কি করলাম, এই মাত্রা যে বিশ্লেষণের সাহায্যে এর মান বার করলাম, বি এর মান বার করলাম, সি এর মান বার করলাম, এ বি সি এই মানগুলো বসে গেল। তাহলে অতএব এবার আমাদের মেন ফাইনাল যে এবার অতএব তাহলে এফডি, তাহলে এফডি কত, তাহলে এফডি হচ্ছে, তাহলে এফডি কত, কে ইনটু ইটা পাওয়ারে এ, ভি পাওয়ারে বি আর আর পাওয়ারে সি, তাই তো। তাহলে এ মানে কত 1, তাহলে এ মানে হচ্ছে 1, ভি মানে বি কত পাওয়ারে 1, সি মানে 1, তাহলে ভি এর পাওয়ারে 1 আর আর এর পাওয়ারে 1, তাহলে এ 1, বি 1, সি 1। এবং এখানে কে মানে একটা কনস্ট্যান্ট, কে মানে কনস্ট্যান্ট, এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু হয় এই যে কে যে ধ্রুবক, এই ধ্রুবকের এক্সপেরিমেন্টাল ভ্যালু হয় 6 পাই। বুঝতে পারলে যে এটা স্টোকস প্রমাণ করেছিলেন, এবং কে এই ধ্রুবক, এই ধ্রুবকের পরীক্ষালব্ধ ভ্যালু কত হয় 6 পাই। কত হয় 6 পাই। তাহলে কে এর ভ্যালু কত হয় 6 পাই, এটা আমাদের একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে 6 পাই কত হলো ইটা আর ভি। তাহলে আমরা তাহলে কি বলতে পারবো যে কোন তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন বস্তু যায়, তরলের অভ্যন্তরে যদি কোনো কঠিন বস্তু যায়, তবে ওই তরল দ্বারা ওই কঠিন বস্তুর উপর ক্রিয়াশীল সান্দ্রতা জনিত বলের মান কত হয় 6 পাই ইটা আর ভি। তাহলে এই 6 পাই ইটা আর ভি এই সান্দ্রতা জনিত বল কখন আসবে, যখন তরলের অভ্যন্তরে যদি কোনো বস্তু যায়, এবং যদি বলা হয় যে কোনো কঠিন বস্তু যদি তরলের উপর দিয়ে যায়, কোনো কঠিন বস্তু যদি তরলের উপর দিয়ে যায়, তবে এটা কি হবে সান্দ্রতা জনিত বল F = ইটা × A dV/dy। আর যদি বলে ওই বস্তুই যদি ওই তরলের অভ্যন্তর দিয়ে যায়, তবে এটা হবে। তাহলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটোই কি, এটাও সান্দ্রতা জনিত বল, এটাও সান্দ্রতা জনিতই বল, কিন্তু দুটো ডিফারেন্ট কেসে বা দুটি ডিফারেন্ট শর্তে। তাহলে তোমরা বুঝতে পারলে এই তিনটা কি ওদের এই তিনটা কি হয় সমানুপাতিক, তিনটাকে যোগ বিভেদ করলে এটা পাবো কে মানে কনস্ট্যান্ট। তাহলে সবাই তো কি সমানুপাতিক, কিন্তু কিভাবে সেটা জানতাম না, বললাম এ বি সি। তাহলে এবার তাহলে এই টোটালটার সঙ্গে কি এফডি সমান, তাহলে একে আমরা কি করবো এফডির মানটা বার করবো মাত্রা বিশ্লেষণের সাহায্যে, মানে মাত্রা দেখে বার করবো। তাহলে এফডির মাত্রা, ফোর্সের মাত্রা লিখলাম, ইটার মাত্রা লিখলাম, ভি এর মাত্রা লিখলাম, আর এর মাত্রা লিখলাম। তার মানে কি, তাহলে আলটিমেটলি তাহলে কি হবে, এবার এখান থেকে হচ্ছে এই লাইনটা, ঠিক কি না। তাহলে এই যে এফডি এটা, তাহলে এফডি মানে এর মাত্রা বসালাম, এফডি মাত্রা বসালাম, সবার মাত্রা বসালাম, পাওয়ার গুলো গুণ করলাম, সূচকের নিয়ম করে এটা পেলাম। তার মানে কি এই টোটালটার সঙ্গে কি এটা সমান, তাহলে এই টোটালের সঙ্গে এটা সমান। তার মানে যদি কম্পেয়ার করি, তাহলে a মানে কত 1, -a + b + c মানে 1, আর -a - b মানে -2। তাহলে a এর সঙ্গে a এর পাওয়ার, l এর সঙ্গে l এর পাওয়ার, t এর সঙ্গে t এর পাওয়ার সমান করলাম, এই এখানে সমান করলাম, অর্থাৎ a বার করলাম, b বার করলাম, c বার করলাম। তাহলে কি এখানে a এর মান, b এর মান, c এর মান বসালাম, যেটা পাবো সেটাই আমাদের এফডি। এবারে k এর মান, এই k এর মান কত হয় এক্সপেরিমেন্টালি, এই k এর মান কত হয় 6 পাই। তাহলে জলের অভ্যন্তরে যদি কোনো
বস্তু ভি বেগে গতিশীল হয় এবং তার ব্যাসার্ধ আর এবং মাধ্যমের সান্দ্রতা এটা হলে তবে ওই বস্তুর উপরে সান্দ্রতা জনিত বল কত করে 6 পাই ইটা আরভি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটাই কি স্টোকসের ল, এটাই হচ্ছে স্টোকসের ল যে 6 পাই ইটা আরভি এটা হচ্ছে সান্দ্রতা জনিত বল তরলের মধ্যে দিয়ে কঠিন বস্তু গেলে। তাহলে এটাই আমাদের স্টোকসের সূত্র। তাহলে বুঝতে পারলে যে কেন সান্দ্রতা জনিত বল কাজ করছে এবং ওর মান কত হয় 6 পাই ইটা আরভি। এবং এটাই তোমাদের প্রশ্ন যদি আসে তাহলে তোমাকে এই এফটির যে ভ্যালুটা তোমাকে বার করতে হবে অবশ্যই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নেক্সট ক্লাসে আমরা পড়ব প্রান্তীয় বেগ। তাহলে আজকে এই পর্যন্তই।